আমাদের মদতে হয়েছে, আমাদের ডাক্তারদের মদতে হয়েছে। প্রচুর এভিডেন্স আছে এবং আশা করা যাবে যে যদি না সেই সেটিং তত্ত্ব বা সেরকম কিছু এসে যায় যে সিবিআই সেই ব্যাপারটাকে নিয়ে একটা পাওয়ারফুল কেস তারা প্রেজেন্ট করবে। ওই গড়িয়াহাট বাজারের মধ্যে বিকেল 4টের সময় যদি হঠাৎ দেখা যায় যে 5,000 লোকের মাঝখানে একটা মৃতদেহ পড়ে আছে এবং সারা বাজারের লোক যদি বলে আমি জানি না কি হয়েছে, এটা মোটামুটি সেই রকম একটা ব্যাপার। ধরো সেই 90, 92, 89 যে কোনো দিনের মাথায় যদি আজকে সিবিআইকে এসে সে একটা রিপোর্ট দেয় যে আমরা সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সটাও এস্টাবলিশ করতে পারিনি কারণ ওই জায়গাটার ভেতর থেকে যে ইনফরমেশন আসার কথা ছিল সেটা আসেনি, তাহলে কিন্তু আমাদের এই লজ্জা ঢাকবার কোনো জায়গা থাকবে না। আন্দোলনের গাড়িটা খুব হু করে হয়তো এগোচ্ছে, এই গাড়িটার হয়তো অ্যাক্সিলারেটরে পাটা দাবিয়ে রয়েছি, কিন্তু এটাও তো ভাবতে হবে যে স্টিয়ারিং হুইলটা কার হাতে। সারা দেশে আমরা ঘুরে বেড়াচ্ছি হাতে একটা খালি বাটি নিয়ে, আরে বাবা আমার কাছে এসে এখানে অন্তত 15টা লোক চাকরি পায়, একটা ফ্যাক্টরি করোরে। মেডিকেল মাফিয়ার প্রথম দুজনই হচ্ছেন প্রাইভেট সেক্টরের। খালি একটা আলোচনা করি হয়ে গেল, এটাও তো আশ্চর্য ব্যাপার। একটা 5-7 পাতার একটা সাদা একটা কাগজে সই করে হয়ে গেল, এত জটিল একটা সমস্যা ফিনিশড। সুপ্রিম কোর্ট খালি ওই চা ছাড়া চায়ের টেবিলে যেরকম গল্পগুজব হয়, সুপ্রিম কোর্ট কিছু গল্পগুজব করছে। 500টা উকিল মিলে এই কথাটা বলছে যে 150টা সিসিটিভির জায়গায় যদি 75টা বসে থাকে, দ্যাট ইজ মিলোড, দ্যাট ইজ 50%, মিলোড, দ্যাট ইজ 50%। দেশের লোকের কি ফোনে ক্যালকুলেটর নেই নাকি? ঝামেলাটা কি হচ্ছে? একই এটা কি ফোড়ন দেওয়ার সময়? এটা কি ফোড়ন কাটার সময়? আমরা অপেক্ষা করছি একটা সিবিআই রিপোর্টের জন্য। সেই আন্দোলনটায় যদি আজকে রাজনৈতিক মালিকানায় হাতবদল হয়ে যায়, তার থেকে বড় অসম্মান এবং তার থেকে বড় ইনজাস্টিস আমাদের জাতির ইতিহাসে আর কোনো দিন হবে না। তো একে সুপ্রিম কোর্টের হাতে সময় কম, তার মধ্যে 25% টাইম যদি মিলোড বলতে চলে যায়, তাহলে আর তারা ম্যাটারটা শুনবে কখন? সেই সময় বোধহয় টেপ রেকর্ডার, ডিজিটাল রেকর্ডিং ছিল না। আমার মনে হয় যখন বাঙালিকে হাতজোড় করে লর্ড কার্জন বা ওয়ারেন হেস্টিংসের সামনে দাঁড়াতে হতো, তখন ওই প্রতি 20টা শব্দে 5বার করে মিলোড বলতো। না, আমরা বোঝাবার চেষ্টা করছি যে ওই 4টে সিংহের পায়ের তলায় তারা বসে আছেন, তারা আমার প্রভু। এটা তো প্রভু ভক্তির কম্পিটিশন নয়, এটা তো সাধারণ মানুষের জীবন জীবিকা বেঁচে থাকার একটা সমস্যার সমাধান। নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল আপনাদের সকলকে স্বাগত। আর.জি. কর কাণ্ডে সিবিআই তদন্ত চলছে, সুপ্রিম কোর্টের হিয়ারিংও চলছে। এই সমস্ত কিছুর মাঝে গত 21শে সেপ্টেম্বর জুনিয়র ডাক্তাররা তাদের কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছিলেন, কিন্তু আবারও মহালয়ার ঠিক আগের দিন তারা আবার পূর্ণ কর্মবিরতিতে ফিরে গেলেন। 23টি রাজ্যের মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা। স্বভাবতই এই যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ে একটা শোরগোল উঠেছে। তার প্রধান কারণ হচ্ছে যে জুনিয়র ডাক্তাররা তারা আর.জি. কর কাণ্ডের জন্য পথে রয়েছেন 54 দিন। নিঃসন্দেহে তাদের যে আন্দোলন, সেটাকে সমাজের সর্বস্তরের লোক সমর্থন করেছেন। তাদের নিরাপত্তার যে কারণ এবং তাদের যে জাস্টিস পাওয়ার দাবি, সব কিছুই সমর্থনযোগ্য। কিন্তু আজকের দিনে তাদের যে এই পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত, তার জন্য সাধারণ অসহায় মানুষ, যাদের সরকারি হাসপাতাল ছাড়া আর কোনো গতি নেই, তাদের কি হবে? তারা কোথায় দাঁড়াবেন? দিনের শেষে মানুষের কি হবে? এটা কিন্তু আজকে ভাববার সময় এসেছে। আর সেইটা জানতে আজকে আমরা কথা বলতে এসেছি সিনিয়র কার্ডিয়াক সার্জন ডক্টর কুণাল সরকারের সঙ্গে। স্যার, এতদিন যা ঘটেছে, বিগত 55 দিন যাবৎ সবটাই আমাদের নজরে ছিল। আমরা মহালয়ার আগের দিন দেখেছি যে ফের জুনিয়র ডাক্তাররা পূর্ণ কর্মবিরতিতে ফিরে গেলেন, কিন্তু আমরা দেখেছি তাদের প্রথমে 5 দফা, তারপর 7 দফা, তারপর 10 দফা দাবি আজকের দিনে তারা করছেন। এরই মাঝে মুখ্যমন্ত্রী এবং
রাজ্য প্রশাসনের সঙ্গে তারা আলোচনাও সেরে ফেলেছিলেন এবং তারা কাজে যোগ দিয়েছিলেন। আবার তারা পূর্ণ কর্মবিরতিতে ফিরে গেলেন। তাদের যে দাবি, তাদের যে কর্মবিরতি, তাদের আন্দোলন, এগুলো পূর্ণ সমর্থনযোগ্য। কিন্তু পাশাপাশি এই জায়গাটাও একটা প্রশ্ন উঠছে, তাহলে সাধারণ মানুষ, সেই সমস্ত অসহায় নিরপরাধ রোগী যাদের সরকারি হাসপাতাল ছাড়া কোনো উপায় নেই, তাদের কি হবে? দেখো, খানিকটা দুঃখের সঙ্গে, খানিকটা আক্ষেপের সঙ্গে, খানিকটা মন খারাপ করেই বলছি যে আমাদের জুনিয়রদের কাছে আমরা কৃতজ্ঞ, যে জুনিয়রদের কাছে তাদের সাহস, তাদের বুদ্ধিমত্তার আমরা পদে পদে, মুহূর্তে মুহূর্তে তাদের প্রশংসা করেছি এবং এখনও তাদের প্রশংসা করব, কিন্তু তাদের এই সর্বশেষ সিদ্ধান্তটার সঙ্গে একমত হওয়া গেল না। তাদের অনুরোধ করব যে তাদের ভেবে দেখার নিশ্চয়ই একটা জায়গা আছে এবং এই জিনিসটাকে নিয়ে আমরা যদি একটা খুব ঘোরালো প্যাঁচালো গোল গোল জটিল কথাবার্তা বলি, এটাকে নিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলা যেতে পারে। এবং দেখো, আমরা জুনিয়র ডাক্তার হই, সাধারণ মানুষ হই, আমাদের বিভিন্ন রকম নানান রকম রঙের, নানান রকম ভাবভঙ্গিমা রাজনৈতিক অরাজনৈতিক মনের মধ্যে আছে। সবাইয়ের মধ্যে একটা সাংঘাতিক হয়তো কিছুটা আমাদের দৃষ্টিভঙ্গির মধ্যে স্বচ্ছতা, লজিক আছে, আর আমরা বেশ খানিকটা কনফিউজড। এবার এর মধ্যে দিয়ে আমি যেভাবে জিনিসটাকে দেখছি, প্রথমে আমি তোমাকে একটা কথা বলি যে আমাদের ডাক্তার, আমরা তো সবাই ডাক্তার, এখন কেউ জুনিয়র, কেউ সিনিয়র, কেউ মাঝামাঝি, এখন এটা বয়সের প্রতিযোগিতা বা রিলে রেস এখানে হচ্ছে না। আমাদের ডাক্তারদের দুটো একটা জিনিস কিন্তু যেগুলো অপ্রিয় সত্য, এবং যে অপ্রিয় সত্য কিন্তু এখন আমাদের চারদিকে সোসাইটির মধ্যে, সাধারণ মানুষের মধ্যে হচ্ছে। এবং প্রথমত সাধারণ মানুষ কিন্তু আমাদের কয়েকটা খুব কড়া প্রশ্ন জিজ্ঞেস করছেন, এবং এই কড়া প্রশ্নের জবাব দিতে গেলে আমাদের কিন্তু একটু থতমত খেতে হবে। প্রথমত, আমরা তাদের কাছেও যেরকম ডাক্তাররা আজকে আমাদের সবাইকে একসাথে এনে একটা সদর্থক স্বচ্ছ মুভমেন্ট শুরু করেছিলেন, সেই রকম আমরা তো এত কোটি কোটি মানুষ যারা, এটা তো ধর্ম নিয়ে কোনো রকম উত্তেজনা হয়নি। দিস ওয়াজ নট অ্যাবাউট রিলিজিয়ান। এটা এক পলিটিক্যাল পার্টির ওপর আর এক পলিটিক্যাল পার্টি অত্যাচার করে, এখানের মধ্যে ধর্ম ছিল না, এর মধ্যে রাজনীতি ছিল না। সুতরাং ধর্মেও নেই, রাজনীতি নেই, এটা ধর্মের রায়েটিংও নয়। সেখানে সারা দেশের লোক, সারা শহরের লোক, গ্রামের লোক রাস্তায় আসছে, সেখানে তো আমাদের দায়িত্ববোধটা অনেক অংশে বেড়ে যায়। কাদের প্রতি বাড়ে? তাদের প্রতি বাড়ে যারা আজকে রাস্তায় এসে দাঁড়াচ্ছে। আর আমার ছোট ছোট ভাই বোনেরা মেডিসিনে, তারা যতটা তাদের মনে জোর, সাহস সব কিছু ছিল, তারা তো এই কথাটাও জানেন, এই কথাটা তো আমরা প্রত্যেকে রিয়েলাইজ করি যে আমাদের এই মোটামুটি একটা আধপেটা খাওয়া যে অর্থনীতি পশ্চিমবঙ্গের, ভালো অবস্থা নয় অর্থনীতির। তো এই মানুষগুলো আমাদের অন্য যে কোনো রাজ্যের থেকে আমরা সরকারি স্বাস্থ্য ব্যবস্থার ওপর অনেক বেশি অংশে আমরা নির্ভরশীল। এবার আমরা রাগ করেছিলাম, তারা রাগ করেছিল, আমাদের মধ্যে একটা বিক্ষোভ প্রতিবাদ ছিল। বিক্ষোভ প্রতিবাদ কী নিয়েছিল? আমাদের জিনিসটার দুটো দিক দেখতে হবে। হ্যাঁ, উই হ্যাভ টু সি বোথ সাইডস অফ দ্য কয়েন। প্রথমে দেখতে হবে যে ওরকম চোখের সামনে একটা নৈরাজ্য, অত্যাচার, অকথ্য, অবর্ণনীয় একটা কাণ্ড হলো, তাহলে আমরা একটা তার নিষ্পত্তি চাই। সেখানে দুটো ফ্যাক্ট আছে। একটা হলো যেভাবে আমাদের ইনভেস্টিগেট করার কথা ছিল আমরা তো করিনি, বরঞ্চ অনেক কিছু লোপাট করে দিয়েছি। সেই ব্যাপারটা কার হাতে? সেই ব্যাপারটা সিবিআইয়ের হাতে। এবং সেই ব্যাপারে আমার মনে হয় প্রচুর এভিডেন্স আছে, এবং আশা করা যাবে যে যদি না সেই সেটিং তত্ত্ব বা সেরম কিছু এসে যায় যে সিবিআই সেই ব্যাপারটাকে নিয়ে একটা পাওয়ারফুল কেস তারা প্রেজেন্ট করবেন। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে দ্য ক্রাইম ইটসেলফ। মেয়েটিকে অখাদ্যভাবে খুব সম্ভব একাধিক লোক তার ওপর দৈহিক অত্যাচার করে প্লাস মাইনাস ধর্ষণ তাকে মারা হয়েছে।
এবার সেখানে আমাদের হাতে কেউ তো আর সেটাকে আশা করি লাইভ ছবি তুলে রাখেনি এবং তার যত রকম বায়োলজিক্যাল এভিডেন্সে গায়েব হয়ে গেছে। তাহলে সেই কেসটা সিবিআইয়ের হাতে যে কেসটা আছে সেটা আজকে 90% নির্ভর করছে যে সেই সময় আরজি করের হাসপাতালের মধ্যে ওয়ার্ডের কাছাকাছি সেই মেয়েটি এবং বিভিন্ন তার বন্ধু বান্ধব সহকর্মী অন্যান্য লোকজন যারা ছিল, আজকে সরকারি হাসপাতালের মধ্যে এরম একটা ঘটনা ঘটে গেল, কেউ জানতে পারেনি, কেউ দেখতে পারেনি, এটা প্রায় অসম্ভব। হ্যাঁ, ওই গড়িয়াহাট বাজারের মধ্যে বিকেল 4টের সময় যদি হঠাৎ দেখা যায় যে 5,000 লোকের মাঝখানে একটা মৃতদেহ পড়ে আছে এবং সারা বাজারের লোক যদি বলে আমি জানি না কি হয়েছে, এটা মোটামুটি সেই রকম একটা ব্যাপার। সিবিআই বহু লোককে প্রশ্নোত্তর করেছেন এবং আমি আশা করব যে নিশ্চয়ই যারা আজকে এই ব্যাপারটা কেউ কেউ নিজের মতো করে কাউকে দেখেছে, কার কিছু সন্দেহ আছে, কিছু বলেছে, অ্যান্ড অল উই ক্যান হোপ হচ্ছে সেই কথাটা যেন আমরা বলে থাকি। আমাদের সবচাইতে বেশি লজ্জা এবং সবচাইতে বেশি ব্যর্থতা তখনই হবে যে ধরো সেই 90, 92, 89 যে কোনো দিনের মাথায় যদি আজকে সিবিআইকে এসে সে একটা রিপোর্ট দেয় যে আমরা সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সটাও এস্টাবলিশ করতে পারিনি কারণ ওই জায়গাটার ভেতর থেকে যে ইনফরমেশন আসার কথা ছিল সেটা আসেনি, তাহলে কিন্তু আমাদের এই লজ্জা ঢাকবার কোনো জায়গা থাকবে না। আমরা কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের ওপর নির্ভর করছি, তারা আজকে রাত্রির বেলা, আরে ভাই তার এলাকাতেও তো সমস্ত রাজনৈতিক বাহুবলীরা ঘুরে বেড়াচ্ছেন, তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে আজকে মেয়েরা, ছেলেরা, মেয়েরা তারা রাত্রির বেলা এসে জমা হচ্ছে, তারা উই ওয়ান্ট জাস্টিস করছে। আমরা তাদের সাহসের ওপর নির্ভর করছি এবং সেই সঙ্গে সঙ্গে আজকে তার পরিস্থিতির মধ্যে যারা ছিলেন, তার কাছাকাছি যে সেই মেয়েটির কাছাকাছি যারা ছিল, আজকে তারা আশা করি জিনিসটাকে ঢোক গিলে যে কোনো ব্যাপারটা কিছুটা বললাম অনেকটা বললাম না, এই ব্যাপারটা যেন আজকে না হয়। কারণ আমরা 10 কোটি মানুষের আজকে সমর্থন চাইছি, সাহস চাইছি তারা পিছনে থাকুন। সুতরাং 10 কোটি মানুষ যদি আমাকে সমর্থন করতে পারে আজকের দিনে, তাহলে সেই 10টি মানুষকেও এগিয়ে আসতে হবে যারা জানে ব্যাপারটা কি, এবং তারা যদি আজকে কোনো জিনিস লুকিয়ে রাখে তাহলে আমাদের জাতিগতভাবে মুখ লুকাবার কোনো জায়গা থাকবে না। সেকেন্ড কথাটা যেটা আমাদের বুঝতে হবে, যেটাকে নিয়ে আমরা নিশ্চয়ই, আমরা ডাক্তাররা, আমাদের হয়তো গায়ে আঁচটা কম লেগেছে কারণ আমরা প্রাইভেট সেক্টরের অনেকটা দূরে আছি। যারা গভর্নমেন্ট সেক্টরের মধ্যে আছে তারা আজকে ওই মাফিয়া, সিন্ডিকেট, সেই সুশান্ত রয়, শ্যামাপদ দাস, তাদের যে শিশুপালের বংশধররা, তাদের নির্যাতনে তারা ওষ্ঠাগত। জিনিসটা শুনতে ভয়াবহ, কারণ জিনিসটাই ভয়াবহ। কে হতে দিয়েছে? এটা রাজনৈতিক মদতে হয়েছে, এটা প্রশাসনের মদতে হয়েছে। আর কার মদতে হয়েছে? আমাদের মদতে হয়েছে, আমাদের ডাক্তারদের মদতে হয়েছে। আমি কেন আমার সিস্টেমের মধ্যে, সেটা 5 বছর হোক, 6 বছর হোক, 7.5 বছর হোক, আমি কেন এই কেওসটাকে, নৈরাজ্য, এক্সপ্লয়টেশনটাকে হতে দিয়েছি? প্রথমত আমার সাহসে কুলায়নি, এবং দ্বিতীয়ত বহু লোক ছিলেন যারা ওই 2 চামচে ঘি তুলবে বলে এই জিনিসটার থেকে, যে আজকে নর্থ বেঙ্গল লবির মধ্যে যদি 50টা লোক থেকে থাকে, ওই আরও 52 নম্বর কে হবে, 51 নম্বর কে হবে, 53 নম্বর কে হবে, এর জন্য অনেক লাইন লেগেছিল। এখন নর্থ বেঙ্গল লবিরও হয়তো লোভটা বেড়ে গেল, তারা দিয়ে ধুয়ে খায়নি, তারা ওই 50টা লোক মিলে বাকি 12,000 লোকের ওপর অত্যাচারটা করছিল। আজকে সেই জিনিসটা প্রকট হয়েছে, সেটা নিয়ে প্রতিবাদ হোক, গভর্নমেন্ট বিভিন্ন কমিটি করছেন, আশা করছি সেই কমিটির মধ্যে একটা সিনসিয়ারিটি থাকবে, কেবল ওই আঁকা বাঁকা পলিটিক্যাল ধূর্ত চিন্তাভাবনাগুলো নয়। এবং অবভিয়াসলি তাদের বলতে হবে যে আমরা একটা মেডিকেল কলেজে, মেডিকেল কাউন্সিলে এই একজন এই 1 থেকে 50 নম্বরের দ্বারা আমরা উই হ্যাভ বিন টর্চার্ড, এরা নৈরাজ্যটা চালিয়েছে এবং গভর্নমেন্টকে তার একটা অ্যাকশন নিতে হবে। কিন্তু চিন্তা করে দেখো, এটা কাদের ঝামেলা? এটা ডাক্তারদের ঝামেলা।
আজকে আমরা আমাদের বৃহত্তর প্রফেশনাল স্ট্রাকচারের মধ্যে আমরা এই ক্যান্সারটাকে, এই দুর্গন্ধটাকে আমরা বাড়তে দিয়েছি। সুতরাং এই সমস্যাটাকে দেখেও আজকে সোসাইটি আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। তো সোসাইটি যেদিন আমার ঝামেলাটাকে মেটাবার জন্যে তারা আমার বাড়িতে আগুন লেগেছে, আজকে আমার সারা পাড়ার লোক চারিদিকে তারা বালতি জল হোস পাইপ নিয়ে এসছে আমার বাড়ির আগুনটাকে নেভাবে বলে, আর যেদিন তাদের বাড়িতে অসুস্থতাটা হলো, আজ যখন তাদের বৃহত্তর প্রয়োজনটা হবে, তখন আমার এখনও রাগ মেটেনি, আমি এখনও সাংঘাতিক অভিমানী, আমি এখনও আরও 5 থেকে 10 নম্বর জিনিসটাকে নিয়ে আমি আলোচনা করব বলে তাদের প্রয়োজনের সময় আমরা এগিয়ে যাব না। আমার মনে হয় এই চিন্তাধারার মধ্যে কোথাও একটা গলদ আছে। আমাদের প্রতিবাদ চলুক, দেয়ার আর মেনি ফর্মস অফ ডেমোক্রেটিক প্রোটেস্ট, কিন্তু কাজ না করাটা ক্যানট বি কন্টিনিউডভাবে ক্যানট বি আ ফর্ম অফ ডেমোক্রেটিক প্রোটেস্ট। হয় না, আমাদের রাজ্যে হয় না। গুড়গাঁওতে হলে কি হতো? হ্যাঁ, আজকে ধরো তুমি কর্ণাটকের কথা চিন্তা করো, কর্ণাটকের সঙ্গে যদি পশ্চিমবঙ্গের তুলনা করো, তাদের গভর্নমেন্ট হেলথ সার্ভিস আমাদের তুলনায় বোধহয় 30%, কিন্তু তাদের প্রাইভেট হেলথ সিস্টেম আমাদের তুলনায় বোধহয় 10 গুণ না 12 গুণ। আর তাদের মধ্যে যে বিভিন্ন স্কিম টিম এটা সেটা আছে, সেটা মানুষ অনেক সহজে ব্যবহার করতে পারে। এখন আমি সেই জটিলতার মধ্যে যাচ্ছি না, কিন্তু এই চিন্তাভাবনার মধ্যে তাদের এই আন্দোলনের গাড়িটা খুব হু করে হয়তো এগোচ্ছে। এই গাড়িটার হয়তো অ্যাক্সিলারেটরে আমার পাটা দাবিয়ে রয়েছি, কিন্তু এটাও তো ভাবতে হবে যে স্টিয়ারিং হুইলটা কার হাতে, ব্রেকটা কোথায়, এটাও তো ভাবতে হবে। 70-এর দশকে আমরা তো হু করে ট্রেড ইউনিয়ন আন্দোলন করে গেছি, তো সবাই সবাইকে শায়েস্তা করেছে, সবাইকে কান মুলে ঘিল চড় মেরে লাথি মেরে শ্রমিকরা মালিক পক্ষে শায়েস্তা করেছে। মালিক পক্ষ বললো তুমি আমাকে শায়েস্তা করছো, আমি তোমাকে শায়েস্তা করব বলে একেবারে কল কারখানার লক আউট ঘেরাও, মানে অক্সফোর্ড ডিকশনারিতে উঠে গেল আমাদের এই লক আউট এবং ঘেরাও শব্দগুলো। সবাইকে শায়েস্তা করলো। নেট ফলটা কি হলো? আমাদের অর্থনীতি রুজি রোজগারের জায়গাটা একটা মরুভূমি হয়ে পড়ে রইল। সিঙ্গুর আন্দোলনের জিনিসটা দেখো না, আজকে তৃণমূল সিপিএমকে শায়েস্তা করলো, আজকে তৃণমূল টাটার ওপরে তাদের রাগটা মিটিয়ে নিল, আর তারপর সারা দেশে আমরা ঘুরে বেড়াচ্ছি হাতে একটা খালি বাটি নিয়ে, আরে বাবা আমার কাছে এসে এখানে অন্তত 15টা লোক চাকরি পায়, একটা ফ্যাক্টরি করো রে বলে। তো আশা করি সেই মুভমেন্টটাও মনে রাখবে। সেই মুভমেন্টটা, এটা তো তুমি 55 দিনের মুভমেন্ট বলছো, সেটা তো 1 দশকের মুভমেন্ট ছিল। 10 বছরের মধ্যে আমরা ভেবে দেখার সময় পাইনি যে আমরা যে বাড়ির আগাছা দূর করতে গিয়ে যে বাগানটাকেই সাফ করে দিলাম, সেটা আমরা দেখতে পাইনি। আজকে এই যে মুভমেন্টটা চলছে, সেদিন আমাকে একটি ছেলে, ডাক্তারবাবু আপনার কিসের এত মাথা ব্যথা? কেন আমার কিসের মাথা ব্যথা? আপনি তো ভালো আছেন, প্রাইভেট হসপিটাল অমুক জায়গায় বসে আছে। যে আজকে যদি মানুষ ডাক্তারের কাছে তার একটা সমাধান না পায়, এটা সামগ্রিক। আজকে এই যে প্রাইভেট গভর্নমেন্ট, এই যে কিছুদিন আগে তৃণমূলের কয়েকজন বেশ বোদ্ধারা বলছিল প্রাইভেট হসপিটাল উস্কে দিচ্ছে, হ্যাঁ, এর চাইতে বড় মিথ্যে কথা আর হয় না কোনোদিন। বেসরকারি হাসপাতাল সাপোর্ট, হ্যাঁ, প্রাইভেট একজনই লোক এটাকে উস্কেছে, কারণ ওই যে মেডিকেল মাফিয়ার প্রথম দুজনই হচ্ছেন প্রাইভেট সেক্টরের। হ্যাঁ, একজন শ্যামাসঙ্গীত গাইতেন আর একজন সুস্নাতভাবে শান্ত গাইতে কাটতেন। তুই ওই দুজনের কথা বলো, ওই দুজনই প্রাইভেট সেক্টরের। তো এর চাইতে ছেলে মানুষই কথা আর হয় না। কিন্তু আজকে যে দ্বিতীয় ছেলে মানুষই যদি আমরা কেউ ভাবি যে এটা তো গভর্নমেন্ট সেক্টরের প্রবলেম, আমাদের কি হবে, এই জিনিসটা আমরা যদি আজকে মানুষকে, ইফ উই ডিনাই হেলথ কেয়ার টু পিপল, তাহলে এর এফেক্টটা সামগ্রিক হেলথ কেয়ার স্ট্রাকচারের ওপরে আসবে। হ্যাঁ,
হ্যাঁ, আজকে সেই 69 থেকে 72, 73 লোকে মনে হয় এই তো এক অমুকটা বন্ধ হয়েছে, তমুকটা জুট মিল বন্ধ হয়েছে, বাকিগুলো তো ঠিক আছে গন্ডগোল হোক না, বাকিগুলো ম্যানেজ করে নেবে। কেউ ম্যানেজ করতে পারেনি, মরুভূমি হয়ে গেল, কেউ ম্যানেজ করতে পারেনি। আজকে আমার দেশের মানুষের, আজকে আমার সাধারণ লোকের যদি একটা ডিপেন্ডেবিলিটি, সে একটা রিলাই করতে পারছে না, তার একটা বিশ্বাসের জায়গা যদি উঠে যায় হেলথ কেয়ারের থেকে, আর আমরা মূর্খের মতো যদি মনে করি যে এটা ওর বাড়িতে আগুন লেগেছে, আমার কি এসে গেল, নাথিং ক্যান বি ফার্দার অ্যাওয়ে ফ্রম দ্য ট্রুথ। এই পুরো ব্যাপারটার মধ্যে দুটো আরও জিনিস আছে যেটা আমাদের কিন্তু বুঝতে হবে। প্রথমত হলো যে স্টেটে, যে রাজ্যে ওরকম একটা সাংঘাতিক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একটা গভর্নমেন্ট আসে, যে রাজ্যে কেবল আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কেবল একজন মহিলা মুখ্যমন্ত্রী নন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ইজ ওয়ান অফ দ্য মোস্ট এক্সপিরিয়েন্সড চিফ মিনিস্টার্স। তার অথরিটির কোনো খামতি নেই, তার অভিজ্ঞতার কোনো খামতি নেই। তার সঙ্গে আমার 10টার মধ্যে সব লোকের যে 11খানা জিনিসে মিলবে নাই বা মিলতে পারে, কিন্তু আজকে আমার অনুরোধ করার কিছু নেই, তারা আমাদের থেকে হাজার হাজার গুণ বেশি শক্তিশালী এবং অভিজ্ঞ, প্রাজ্ঞ, সব কিছু বুদ্ধিশুদ্ধি আমাদের থেকে অনেক বেশি। আজকে এই প্রবলেমটা কাদের? এই প্রবলেমের মধ্যে 3টে মাত্র পার্টি আছে। একটা স্টেট গভর্নমেন্ট লেড বাই তৃণমূল কংগ্রেস, একটা জুনিয়র ডক্টরস, আর একটা হচ্ছে হেলথ সার্ভিস ডক্টরস যারা সিনিয়র ডক্টরসরা আছে। আজকে একদিকে আমাদের সিনিয়র জুনিয়র মিলে স্টেট হেলথ সার্ভিসের ডাক্তাররা আর গভর্নমেন্ট, এই ব্যাপারটা তাদের মধ্যে এনগেজ করে তাদের মধ্যে খালি একটা আলোচনা করি হয়ে গেল, এটাও তো আশ্চর্য ব্যাপার। একটা 5-7 পাতার একটা সাদা একটা কাগজে সই করে হয়ে গেল, এত জটিল একটা সমস্যা ফিনিশড। দেয়ার শুড বি আ সিরিজ অফ ডিসকাশনস। আমরা এত অবধি ডিসকাস করছি পরের, এটা তো যে ঘটনা ঘটার, দুর্ঘটনা ঘটার, ক্রাইম ঘটার সেটা হয়ে গেছে। মেডিকেল মাফিয়ার এক্সিস্টেন্স হ্যাজ বিন রেকগনাইজড। এবার প্রতি 15 দিন কি প্রতি 1 মাসে একটা করে তো রেগুলার ফলো অন মিটিং হবার কথা, যে আমরা কিভাবে এই সমস্যাটাকে সমাধান করছি। আমরা কি করলাম? আমরা খুঁচিয়ে ঘাটাকে আরও বাড়িয়ে দিলাম। রাজ্য সরকার নিজে খানিকটা রাজ্য সরকার এম্বারেসড হচ্ছে, তারা লোকচক্ষুর সামনে তারা ভয় পাচ্ছে। তারা ভয় পেয়ে তারা কি করছে? তারা এর মধ্যে একটা সালিসি সভার মতো সুপ্রিম কোর্টকে টেনে আনলো। Supreme Court is not a part of the solution. Supreme Court is a part of the problem. এখনো চার্জশিট জমা হয়নি। সুপ্রিম কোর্ট না হিয়ারিং করছে, সুপ্রিম কোর্ট না রুলিং দিচ্ছে। সুপ্রিম কোর্ট খালি ওই চা ছাড়া চায়ের টেবিলে যেরকম গল্পগুজব হয়, সুপ্রিম কোর্ট কিছু গল্পগুজব করছে। 500টা উকিল মিলে এই কথাটা বলছে যে 150টা সিসিটিভির জায়গায় যদি 75টা বসে থাকে, দ্যাট ইজ মিলোড, দ্যাট ইজ 50%, মিলোড, দ্যাট ইজ 50%। দেশের লোকের কি ফোনে ক্যালকুলেটর নেই নাকি? ঝামেলাটা কি হচ্ছে? আর তার মধ্যে কিছু বেহেড বেয়াক্কেলে উকিল জুটেছে, যে উঠে দাঁড়িয়ে বলল যে সাগর দত্ততে পেশেন্টটি মারা গেছে, ডাক্তাররা তাকে নাকি দেখেইনি, ডাক্তারের নেগলিজেন্সিতে হয়েছে। এই যে হঠাৎ করে আজকে আমরা যারা ডেফিনেটলি আমরা খানিকটা কি বলবো, আমরা আপসেট যে আবার কর্মবিরতিতে তারা গেছেন। তুমি একটা কথা বলো তো, আমি মানুষের মাথা আইডিয়া দিতে চাই না। এই যে ভদ্রলোকের কি দ্বিবেদী না কি নাম ভদ্রলোকের, তার ওরকম একটা বেয়াক্কেলে মন্তব্যের পর যদি রাজ্যের প্রত্যেকটা মন্তব্যটা কোথায় করেছে, এটা কি ক্যাফেটেতে করেছে না চায়ের দোকানে করেছে? সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে করেছে। তো এই মন্তব্যের পর যদি রাজ্যের প্রত্যেকটা ডাক্তার বলতো যে আমরা 2 দিনের জন্য প্রত্যেকটা হাসপাতাল বন্ধ করে দিলাম, ইট উড হ্যাভ আপস্কেল দ্য প্রবলেম। হ্যাঁ, I have the highest respect for Supreme Court, the highest respect for Justice Chandrachud. আমরা যেরকম আজকে সেই খামে বন্ধ করা স্টেটাস রিপোর্ট সিবিআই দিচ্ছে, তাহলে হোয়াট ইজ দ্য স্টেট অফ দ্য হসপিটালস ইন ওয়েস্ট বেঙ্গল? সেই রেগুলার স্টেটাস রিপোর্ট সুপ্রিম কোর্টের কাছে যাক। সুপ্রিম কোর্ট এটাকে একটা আলাদা ম্যাটার করে আনুন।
সেটা করতে কি আমাদের কি সরকারের আত্মসম্মানে লাগবে? গভর্নমেন্টকে বলতে হবে যে ভাই আমি এই ব্যাপারটা ম্যানেজ করতে পারছি না। তাহলে হয় গভর্নমেন্ট তার অভিজ্ঞতা, তার অথরিটি দিয়ে জিনিসটা ম্যানেজ করুক। আর সুপ্রিম কোর্টকে যদি এর মধ্যে নাক গলাতেই হয়, তাহলে সুপ্রিম কোর্টকে ইনভলভড হতে হবে অ্যাজ আ কোর্ট মনিটর্ড আরবিট্রেটর। তার ওখানে 500টা উকিল, খালি হাতে ভাঁড়ে চাটা নেই। এই 500টা উকিল যদি হাতে 500 ভাঁড় চা নিয়ে দাঁড়িয়ে থাকতো, বেশ চায়ের ধোঁয়া দেখা যেত এই লাইভ টেলিকাস্টের মধ্যে। আর সুপ্রিম কোর্টকে একই তাদের হাতে সময় কম। সেদিনকার কেসটা তো পিছোতে কটা 4টের সময় না কটা হিয়ারিং শুরু হলো। একটা খাতায় কলমে হিসেব করে দেখবে, সুপ্রিম কোর্টের একটা উকিল যদি 20টা শব্দ বলে, তার মধ্যে 5 বার মিলর্ড বলে। তো একে সুপ্রিম কোর্টের হাতে সময় কম, তার মধ্যে 25% টাইম যদি মিলর্ড বলতে চলে যায়, তাহলে আর তারা ম্যাটারটা শুনবে কখন? সেই সময় বোধহয় টেপ রেকর্ডার, ডিজিটাল রেকর্ডিং ছিল না। আমার মনে হয় যখন বাঙালিকে হাতজোড় করে লর্ড কার্জন বা ওয়ারেন হেস্টিংসের সামনে দাঁড়াতে হতো, তখন ওই প্রতি 20টা শব্দে 5 বার করে মিলর্ড বলতো কিনা আমার সন্দেহ আছে। আমরা কি একটা স্বাধীন রাষ্ট্রের হাইয়েস্ট জুডিশিয়াল অথরিটির কাছে একটা জ্বলন্ত সমস্যা নিয়ে আলোচনা করছি, না আমরা বোঝাবার চেষ্টা করছি যে ওই 4টে সিংহের পায়ের তলায় তারা বসে আছেন, তারা আমার প্রভু? এটা তো প্রভু ভক্তির কম্পিটিশন নয়, এটা তো সাধারণ মানুষের জীবন জীবিকা বেঁচে থাকার একটা সমস্যার সমাধান। যেখানে তোমার কেস শোনার কোনো সময় নেই, সেখানে তোমার 25% টাইম যদি খালি মিলর্ড বলতে চলে যায়, তাহলে আমার তো মনে হয় আগামী 15 বছর ধরেই হিয়ারিংটা চলবে। সুপ্রিম কোর্ট যে মনোভাবটা নিচ্ছে, তাকে ডিফাইন্ড হতে হবে। আইদার আই এম দ্য আরবিট্রেটর, না হলে এই ম্যাটারটা আমার শোনার ব্যাপারই না। দিস ম্যাটার ইজ বিটুইন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড দ্য ডক্টরস। কেউ তোমার কথা বলছি না, সংবাদ মাধ্যমের কেউ ডাক্তারদের সেই ঔদ্ধত্য এলো কোর্ট থেকে, তারা সুপ্রিম কোর্টকে অবজ্ঞা করছেন। সুপ্রিম কোর্ট তো নিজেকে অবজ্ঞা করছে। আইদার সুপ্রিম কোর্ট একটা ডিফাইন রুলিং দেবেন। আমার লয়ার বন্ধুরা যা বলেন তার অনুযায়ী তো তাদের অবজারভেশনের তো কোনো বাইন্ডিং ক্ষমতা নেই। এটা কি ফোড়ন দেওয়ার সময়? এটা কি ফোড়ন কাটার সময়? আমরা অপেক্ষা করছি একটা সিবিআই রিপোর্টের জন্যে। আমরা অপেক্ষা করছি কিভাবে রাজ্য সরকার তারা নিজেরা, স্টেট হেলথ ডিপার্টমেন্ট এই সমস্যার নিজের হাতে কন্ট্রোল করবেন এটার জন্যে। যদি সমস্যাটাকে সমাধান করতে পারেন, তার মধ্যে আসুন। এই উত্তপ্ত, ডালের কড়াটা এমনিই ফুটছে, যার যা ফোড়ন দেবার অলরেডি দিয়ে দিয়েছে। সুতরাং দিল্লির থেকে এর মধ্যে বাড়তি ফোড়ন দেবার কোনো প্রয়োজন আমি এর মধ্যে দেখছি না। আর লাস্ট একটা কথা বলবো, যে কোটি কণ্ঠস্বর বলে গেছে উই ওয়ান্ট জাস্টিস, আরও বলতে হবে। আর সবচেয়ে বড় ইনজাস্টিস হবে যে একটা সাধারণ মানুষের বিশ্বাস এবং স্বতঃস্ফূর্ততায় যে আন্দোলনটা তৈরি হয়েছিল, সেই আন্দোলনটায় যদি আজকে রাজনৈতিক মালিকানায় হাতবদল হয়ে যায়, তার থেকে বড় অসম্মান এবং তার থেকে বড় ইনজাস্টিস আমাদের জাতির ইতিহাসে আর কোনোদিন হবে না। হচ্ছে আপনি যেটা লাস্ট কথা বললেন, যে আন্দোলনটা শুরু হয়েছিল সেটা যদি রাজনৈতিক মালিকানায় হাত বদল হয়ে যায়, তার থেকে বড় লজ্জার আমার কিছু হবে না। স্যার, আমি আপনার এই প্রসঙ্গ তুলেই একটা কথা বলতে চাই। স্যার, জুনিয়র ডাক্তাররা তাদের যে আন্দোলন করছেন, আমরা জানি যে সেটা অরাজনৈতিক একটা আন্দোলন, কারণ বহু সাধারণ মানুষ, বৃদ্ধ মানুষ, তারাও দেখেছি পথে হেঁটেছেন তাদের জন্য। কিন্তু পাশাপাশি আমরা একটা জিনিস আরও দেখেছি, যে কিছু মানুষ যারা বিভিন্ন ধরুন চলচ্চিত্র জগতের লোক, শিল্পী মানুষ, তারা যখন আসছেন তাদেরকে সাপোর্ট করছেন, কিন্তু কিছু মানুষ যখন আসছেন তাদেরকে গো ব্যাক স্লোগান দিচ্ছেন। স্যার, এই যে জুনিয়র ডাক্তাররা যথেষ্ট দায়িত্বশীল, যথেষ্ট বুদ্ধিমান, তারাও কাকে স্লোগান দেবেন এবং কিভাবে স্লোগানিং করবেন কি করবেন না, তাদের একটা রেসপন্সিবিলিটি দেখাবার অনুরোধ করব।
আর আমাদের সামনে অনেক অনেক সিরিয়াস ইস্যু আছে, গভর্নমেন্টের সামনে আছে, ডাক্তারদের সামনে আছে, জুনিয়র ডাক্তারদের সামনে আছে। হ্যাঁ, আমরা ওই ছোটোখাটো কে কার কান মুললাম, কে কার সম্বন্ধে দু একটা চটাং কথা বললাম, সেই সমস্ত আইটেম নাম্বারগুলো না নেচে অ্যাট দিস পয়েন্ট অফ টাইম আমরা জীবনের বৃহত্তর সমস্যাগুলোর দিকে একবার ভেবে দেখি।